আপনাদের একটি শক্ত অবস্থানও আছে এনসিপির ব্যাপারে এবং সীমান্তে হত্যা নিয়ে আমরা সালাউদ্দিন আহমেদের একটি ছোট্ট বক্তব্য দেখব, সেখানে আপনারও কাউন্টার বক্তব্য আছে, তারপরে পরিস্থিতি নিয়ে একটু জানার চেষ্টা করব। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে। আমরা একটু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটাও দেখবো এই প্রেক্ষিতে। সীমান্ত হত্যার বিষয়টাকে তিনি রংলি অ্যাড্রেস করছেন। তিনি বরং ন্যাশনালি এই বক্তব্যের মাধ্যমে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, এই বক্তব্য তো অবশ্যই ভারতেও বিভিন্ন মিডিয়া কভার করেছে আমি দেখেছি। ন্যাশনালি ইন্টারন্যাশনালি বাংলাদেশের নাগরিকরা যে কিলেবল, বাংলাদেশের নাগরিকদের যে নাগরিক মর্যাদা নাই, এইটাকে স্টাবলিশ করছে। এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএসএফকে আরও উস্কানি দিচ্ছেন এবং জাস্টিফিকেশন দিচ্ছেন যে তোমরা যেটা করতেছো আমরা মনে করি যে দ্যাট ইজ নট রং, মানে হললি আমরা এটাকে রং মনে করি না। এই মেসেজটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি সীমান্তে বাংলাদেশের জনগণকে আরও বেশি ভালনারেবল করে তুলছেন। জি, আপনি একটি ইংরেজি শব্দ বলছেন কিলেবল। এটা বাংলায় যদি আমি বলি, এটি খুবই ভয়ঙ্কর একটি শব্দ। হত্যার উপযোগী, হত্যাযোগ্য করে তোলা। তো কেন, আপনার কেন মনে হয় তার এই বক্তব্য? তারই বক্তব্যটা খুব ক্লিয়ারলি তিনি বলছেন, যখন কেউ বর্ডার ট্রেসপাস করে যায়, যখন বাংলাদেশের বর্ডার পার হয়ে কেউ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে চলে যায়, তখন তাকে কিভাবে সেখানে বিএসএফ তারা কিভাবে অ্যাড্রেস করবে, এইটা সেখানে যদি হত্যা হয় তাহলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে না। তা আমি জানতে চাই যে আসলে তাহলে মানে এটা কি? ভারতেও তো বিএসএফের কোনো আইন নাই যে আইনে সেখানে বাংলাদেশিদেরকে হত্যা করতে পারে। সে সাদা পতাকা বৈঠক করতে পারে, সে তাদের আইন অনুযায়ী প্রয়োজনের শাস্তি দিতে পারে, বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। বাংলাদেশের ভিতরে কয়টা বর্ডার কিলিং হয়েছে? মানে ভারতের কয়জনকে বাংলাদেশের ভিতরে তো তারাও ট্রেসপাস করে, আমরা তো শুনি যে বিভিন্ন চোরাচালানের ক্ষেত্রে তারাও ট্রেসপাস করে। বাংলাদেশের ভিতরে কয়জনকে হত্যা করা হয়েছে? ভারতের ভিতরেই কেন হত্যা হয়? অথবা পৃথিবীর আরও অনেকগুলো দেশে আপনি একজন আমেরিকান নাগরিককে, সে যদি আমেরিকার বর্ডার পার হয়ে মেক্সিকোতে হত্যা করা হয়, তাহলে আমেরিকার পরের দিন সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করবে, কারণ তার নাগরিকের ওই অনারটা তারা দেয়। তারা তাদের নাগরিককে পাওয়ারফুল হিসেবে মনে করে এবং তাদের নাগরিককে তারা প্রোটেক্ট করে। তো আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব হচ্ছে ইন্টারনালি আমাদেরকে প্রোটেকশন দেয়া, তিনি বলছেন যে আমরা কেউ যদি ট্রেসপাস করে তাহলে তাকে হত্যা করে ফেলে। এখন যে লোকটা ট্রেসপাস করছে তিনি বলছেন যে এটা কোনো অপরাধ করতে যদি যায় বা চোরাচালান করতে যদি যায়, তাহলে আপনি কীভাবে বুঝলেন সে চোরাচালান করতেই গেছে? মাঝে মধ্যে এমন হয় যে কারো গরু সীমান্ত পার হয়ে অন্য পারে চলে গেল, অপরাধের মাত্রাটাই, তাকে তো আপনি হত্যা করে ফেলতে পারেন। এবং আপনি যখন এখানে বসে, আমি যখন বলছি আমি একজন নীতি নির্ধারক এবং আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো একটা সরকারের টপ 5 জনের মধ্যে একজন, তিনি যখন এটা বলছেন তখন কিন্তু বিএসএফ আরও তারা সাহস পাচ্ছে যে ওকে, আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তী সরকার কি বলেছিল, যদি গুলি করা হয় পাল্টা গুলি করা হবে। মানে সীমান্তে তো সিস্টেম এটাই, আপনাকে যদি গুলি করা হয় আপনাকে তো কাউন্টার করতে হবে, নাহলে সে আপনাকে দুর্বল ভাবে এবং সে আপনাকে মারবে। সে যখন দেখবে যে মেয়েরা সে মজা পাচ্ছে, ওই যে কোনো একটা উপন্যাসে ছিল যে হাতে অস্ত্র থাকলে সবারই নিরীহ পশুপক্ষীর দিকে নজর যায়। তো যার হাতে অস্ত্র আছে সে তো যে মারতেছে এবং মারার পরে কিছু হচ্ছে না, সে তো মেয়েরা মজা পাচ্ছে। ফলে এই যে আপনার এই বক্তব্যের মধ্যে বাংলাদেশের জনগণকে সীমান্তে হত্যা করার ক্ষেত্রে বিএসএফকে এটা এক ধরনের আরও তাদেরকে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। এবং এর ফলে যদি সীমান্ত হত্যা পারে, এটা সরাসরি দায়টা স্বরাষ্ট্রমন্ত্রীর হওয়া উচিত বলে আমি মনে করি। এবং তিনি বাংলাদেশের জনগণকে যারা সীমান্তে বসবাস করেন তাদেরকে আরও বেশি ভালনারেবল করলেন। সীমান্তের ওই পারেই যে হত্যা হয় এরকম তো না, সীমান্তের এই পারেও হত্যা হয়। এবং নোম্যান্স ল্যান্ড যেটা আছে দুই দেশের সীমান্তের মাঝে, সেখানেও কিন্তু হত্যা হয়। সেগুলোকেও কিন্তু তিনি একভাবে এই বক্তব্যের মাধ্যমে জাস্টিফাই করছেন। তারপরে আমরা এখন পুশিন দেখছি, পুশিন নিয়ে কিন্তু ওনাদের কোনো বক্তব্য নাই। এত বড় একটা পলিটিক্যাল ইস্যু। আপনাকে পুশিনের প্রসঙ্গে আসবো, আরেকটু আপনাকে আমি একটু চেক করতে চাই, সেটি হচ্ছে কি মনে হয় এটি কি সরকারের বক্তব্য না ওনার ব্যক্তিগত বক্তব্য? আপনারা তার বক্তব্য প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন এবং ভারতের ব্যাপারে বাংলাদেশের যে গত 17 মাস অন্তর্বর্তী সরকারের অবস্থান, সেখান থেকে কি বিএনপি সরকার তাহলে সরে এলো? মানে এর ভিতরে কোনো রসায়ন আপনি দেখতে পান না? যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তখন তার আমরা ব্যক্তিগত বক্তব্য মনে করবো না, আমরা মনে করবো এটা তারেক রহমানেরই অবস্থান। তারেক রহমানের বা প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থানটাই তো তার
মন্ত্রিপরিষদ। যদি সেটা না হয় তাহলে তো এতক্ষণে প্রাইম মিনিস্টার অফিস থেকে এই বক্তব্যের একটা প্রতিবাদ বা এই বক্তব্যটাকে ডিনাই করা যে এটা সরকারের বক্তব্য না, সেখানে প্রেস উইং আছে, তারা কিন্তু এটা বলতে পারে। যেমন অন্তর্বর্তী সরকারের সময় প্রেস উইং আমার ধারণা মতে অনেক উপদেষ্টা অনেক বক্তব্যকে বলেছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য। তো এটা কিন্তু বলতে পারতো সরকার। সরকার যখন এটা নিয়ে তারা নিশ্চুপ থাকে তখন কিন্তু বোঝা যায় এটা সরকারেরই পজিশন, এবং সরকার রীতিমতোই ভারতের সাথে একেবারে নিজের অধিকার নিয়ে, নিজের যেই সার্বভৌমত্ব নিয়ে একটা প্রপার ডিলিং করার মতো জায়গায় এখন আর আছে বলে আমাদের মনে হচ্ছে না, বা সেই চ্যালেঞ্জটা করার মতো সাহসটা তাদের আর আছে বলে আমাদের মনে হচ্ছে না। যদি সেটা হতো তাহলে এই ধরনের বক্তব্য, এই ধরনের মাথা নিচু করে কথা বলা, মেরুদণ্ডহীন বক্তব্য দেয়া, এটা আমরা এই সরকার থেকে পেতাম না। কেন নাই? এটা তো জুলাই পরবর্তী সরকার। আমরা আশা করেছিলাম যে জুলাই পরবর্তী প্রত্যেকটা সরকারই এখানে যারা ফ্যাসিস্ট অ্যানাবলার, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তোলার সাহসটা দিয়েছে, এটা তো ভারতের বর্তমান যে সরকার তারাই দিয়েছে, তাদের সাথে অ্যাটলিস্ট মাথা উঁচু করে কথা বলার জায়গাটা সরকারের থাকবে। কিন্তু এবং অন্তর্বর্তী সরকারের সময় সেটা ছিল, সেই জন্য অন্তর্বর্তী সরকারকে অনেক ধরনের চ্যালেঞ্জ, পুরো বাংলাদেশকেই চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। ভারতের দিক থেকে অনেক থ্রেট বা অনেক ধরনের একটা থাকে না, একটা স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি ছিল। সরকার তখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসছে, আমাদের মধ্যে জাতীয় ঐক্য আছে, মেসেজটা দেওয়ার চেষ্টা করছে। এখন ভারত যদি কোনো চ্যালেঞ্জ হয়ে আসে, বা ভারত যদি সরকারকে বা দেশকে কোনোভাবে থ্রেটেন করতে চায় বা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে যদি আজকে তারেক রহমান বলে আজকে সব রাজনৈতিক দলগুলো আসেন, আমাদের ঐক্য দরকার, আমি নিশ্চিতভাবে এখানে বসে বলতে পারি সবগুলো রাজনৈতিক দল যাবে। কারণ এই একটা প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সবাই এক জায়গায় আছে, এবং অন্তর্বর্তী সরকারের সময়ও ছিল। কিন্তু সরকার সেখানে তাদের ভারতের সাথে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকে বলে যে নির্বাচনের আগে দেশে আসার ক্ষেত্রে একটা হয়তো বোঝাপড়া হয়েছে, বা কি ধরনের বোঝাপড়া হয়েছে, কি ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা সরকারের না দলের সাথে, বিএনপির সাথে আছে, যেটা আওয়ামী লীগের সাথে ছিল। আমরা দেখতাম শেখ হাসিনা বলতেন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে, সেটা জনগণের কাছে স্পষ্ট না। কিন্তু এই যে অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বোঝা যায় যে এক ধরনের বোঝাপড়া আছে, এবং এই সরকার নির্বাচিত হওয়ার পর থেকে ভারতের এই সরকারের প্রতি অ্যাপ্রোচ থেকেও এটা বোঝা যায়, এবং তাদের বিভিন্ন রাজনীতি নেতাদের বক্তব্য আমরা শুনি, বক্তব্য আমরা দেখি যে তারা মোর হ্যাপি এই সরকারকে নিয়ে। এখন হ্যাপিটা কী কারণে? নিশ্চয়ই ইন্টারনালি আপনার সাথে আমার বোঝাপড়া না থাকলে তো আপনার হ্যাপি হওয়ার কথা না। এখন সেই বোঝাপড়াটাকে আমার দেশের স্বার্থকে বলি দিয়ে কিনা, সেটা কি ভারতকে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার কিনা, বা আমার সার্বভৌমত্বে কোনোভাবে সেটা চ্যালেঞ্জ করে কিনা, এগুলো আমরা শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, দেশের জনগণেরও জানার অধিকার আছে। চ্যালেঞ্জ করে কিনা একটু দেখি না, সীমান্ত এখন কি ঘটছে। আমরা একটু সীমান্ত পরিস্থিতি একটু দেখতে চাই, দুই একটি ক্লিপ যদি একটু দেখে নিই। কথাও ছিল অনেকের। আচ্ছা, আমার কাছে একটা হিসাব রয়েছে, আমি আপনাকে একটু বলছি যে 4 জুন থেকে 6 জুন এই 3 দিনের একটা হিসাব আমার কাছে রয়েছে, যে সেখানে মোট 20টি পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছে। অলরেডি নোম্যান্স ল্যান্ডে লোকজন রয়েছে, এবং এক্ষেত্রে তারা বিভিন্ন পর্যায়ে প্রায় 200-300 লোককে আপনার পুশিনের চেষ্টা করেছে। এই যে ঘটনাগুলো আমরা দেখছি এখানে 4 জুন 5 জুন, মানে একটা সংক্ষিপ্ত চিত্র সরকারের অবস্থান। এবং কালকে কিন্তু দিল্লিতে আপনার সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে একটা বৈঠক শুরু হবে। তো কি মনে হয়, এবং আজকেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, সব মিলে কি মনে হচ্ছে আমরা কোন জায়গায় আছি এখন সীমান্ত নিয়ে? পুশিনের বিষয়টা, পুশিনটা আপনি যদি দেখেন যে তাহলে এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় দুইটা ইনসিডেন্ট মানে আমার মনে পড়ে, যে পুশিন করার চেষ্টা করা হয়েছিল, এবং তখন সরকার কিন্তু তাদেরকে যখন জানা যায় এটা সুন্দরবনের দিকে বনাঞ্চল এলাকা দিয়ে পুশিনটা করা হয়েছিল, তখন সরকার তাদেরকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিল, এবং যাদেরকে ফেরত পাঠানো যায়নি, যাদেরকে নেওয়া হয়নি, তাদেরকে নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল, যাতে পৃথিবীবাসীকে জানানো যায়, বিশ্ববাসীকে জানানো যায় যে এই ধরনের একটা মানবিক ঘটনা ঘটছে। তো এবার সরকার, এবার দুইটা প্রেক্ষাপট, এক হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসলো নির্বাচনের পরে, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নির্বাচিত হলো, শুভেন্দু নির্বাচিত হলেন, এবং তাদের ইশতেহারের একটা অংশ ছিল যে তারা এখানে অবৈধ বাংলাদেশি, তারা যাদেরকে মনে করেন তাদের ভাষায়, তাদেরকে তারা পুশব্যাক করবেন, তাদেরকে তারা দেশে রাখবেন। এবং ইয়াতে পশ্চিমবঙ্গে কিছু ডিটেনশন সেলও তৈরি করা হয়েছে, সেখানে যাদেরকে সন্দেহ হচ্ছে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে নির্বাচনের
পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে প্রায় 90 লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং তারা মনে করছেন এই 90 লাখ জনই কিন্তু অবৈধ মনে করছেন। আসামেও এই সংখ্যাটা অনেক বেশি, 20 লাখের 25 লাখের মতো। তো প্রায় 1 কোটি মানুষ আমাদের পার্শ্ববর্তী নেবরিং যেই ভারতের রাজ্যগুলো আছে সেখানে তারা মনে করছেন যে তারা অবৈধ ভোটার। এখন 1 কোটি মানুষ, 1 কোটি জন কিন্তু ভোটার, এর বাইরে তাদের পরিবারের সদস্যরা আছেন। জি। আমি যদি এটাকে বলি যে 50-50 ধরি, তাহলে অলমোস্ট আরও 2 কোটি মানুষকে তারা মনে করছেন অবৈধ। এবং এই যে পুশিনটা, এটা এই অবৈধ মানুষগুলোকে, যাদেরকে তারা অবৈধ মনে করছেন, তাদেরকে বাংলাদেশে পাঠানোর একটা প্রক্রিয়া হিসেবে তারা দেখছেন। তাহলে এই চ্যালেঞ্জটা কিন্তু এই যে 10টা-20টা ঘটনা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এই চ্যালেঞ্জটা আসবে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের থেকেও অনেক বড় একটা সংকট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং এই প্রায় 2 কোটি মানুষকে যদি ভারত সরকার নীতিগতভাবে তারা বাংলাদেশে ফেরত পাঠাতে চায়, এটা বাংলাদেশের জন্য ভয়ানক একটা, এক হচ্ছে সভরেন্টির জন্য হুমকি, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, একই সাথে এইটা একটা অত্যন্ত মানবিক একটা বিষয় হয়ে উঠবে পৃথিবীতে গ্লোবালি। যেমন রোহিঙ্গা সংকটের সময় যেটা হয়েছিল, আমরা সবাই দেখেছি যে পৃথিবীর সবাই এসে তখন বলতেছে, ইউএন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রাষ্ট্র, যে সব দায়িত্ব তারা নেবে, সব কিছু তারা দেখবে, কিন্তু দিন শেষে কিন্তু এটা আমাদেরই বাংলাদেশেরই হেডেক হয়ে রয়ে গেছে। এখন রোহিঙ্গা সংকট নিয়ে কিন্তু পৃথিবীতে গ্লোবালি এত কথা হয় না। যখন প্রথম বাংলাদেশের দিকে দেওয়ার কথা ছিল, তখন অনেকে কথা বলেছে, অনেকে বলেছে যে তারাই, এখন ইন্টারন্যাশনাল দাতা সংস্থাগুলোর ডোনেশনও কমে আসছে। তো এটা বাংলাদেশেরই একটা মাথা ব্যথা হয়ে কিন্তু রয়ে গেছে, এবং এটা সমাধানের জন্য এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারেস্টেড না। তো এটাও এই ধরনের একটা সংকট আমাদের জন্য তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের সরকার, এবং যারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা কি নীতি নেবেন, তারা এটাকে কিভাবে অ্যাড্রেস করবেন। এখন পর্যন্ত সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে এই সরকার এটাকে কঠোরভাবে অ্যাড্রেস করছে না। তারা এটা লাউডলি বলছে না যে পুশিন আমরা অ্যাকসেপ্ট করব না, এবং এটাকে আমরা কাউন্টার করব, এটাকে যত প্রক্রিয়া কাউন্টার করা যায় আমরা সেটা করব। এই ধরনের কোনো মেসেজ কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আপনি যখন তারেক রহমান দেশে ফিরে, তখন আপনি কিন্তু বলেছিলেন যে আপনি তো বাসে করে এসেছেন, ছিলেন লন্ডনে, বাস থেকে নামুন। তাহলে কি তারেক রহমান সাহেব বাস থেকে নামেননি? একটু আছে বক্তব্য দেখানো যাবে? দেখানো যাবে? জি। আপনারা 17 বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশে অলিগলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে চিনেন। তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। জি, ভরসা করতে পারছেন না কেন? না, মানে উনি তো- এই ইমপ্লিকেশনটা কি? বাস থেকে নামুন, উনি তো আমরা ফিজিক্যালি দেখছি নামছেন, ইলেকশন হলো, উনি তো প্রধানমন্ত্রী হলেন, তাহলে কি বাস থেকে উনি নামেননি? মানে কি? না, উনি তো বাস থেকে প্রাইম মিনিস্টার অফিসে চলে গেছেন, এবং সেখানেই তিনি গো কার্ট চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, এটা করছেন। এবং আমরা অনেকগুলো পিআর অ্যাক্টিভিশন হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু নীতিগত জায়গায় আমি প্রথম থেকে একটা কথা বলছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা কোনো এক্সিকিউটিভ পোস্ট না। আপনি একটা পত্রিকা অফিসের সিইও হওয়া বা একটা কর্পোরেট অফিসের সিইও হওয়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, এটা এক্সিকিউটিভ কোনো পোস্ট না যে আপনি ওইখানে বসে একজন এক্সিকিউটিভের মতো কাজ করে যাবেন। ওটা একটা পলিটিক্যাল পোস্ট। এটা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের একটা বড় সমালোচনা ছিল, আমিও এই সমালোচনা করি, যে অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টা পলিটিক্যাল ব্যক্তিত্ব ছিলেন না। তারা মোস্টলি অন্যান্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, সিভিল সোসাইটি থেকে এসেছেন, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তো ফলে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত যেখানে নেওয়া প্রয়োজন সেখানে কিন্তু একটু তারা দুর্বল ছিল এবং কঠোর সিদ্ধান্ত নিতে পারতো না। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ক্ষেত্রে আমি একই কথা বলবো। তো এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। বারবার এটা কেন বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা জানি যে একটু তারা স্ট্রংলি ডিসিশন নেবে, তারা স্ট্রংলি চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেও বেশি নন পলিটিক্যাল হওয়ার চেষ্টা করছেন। পলিটিক্যাল একটা বিষয়ে তারেক রহমানের আজ পর্যন্ত, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বক্তব্য, মানে পলিটিক্যালি উনি দেশকে কোথায় নিয়ে যেতে চান, উনি কেমন সংবিধান চান, উনি এই কোন দেশের আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা কিভাবে ডিল করবেন, এ বিষয়ে কিন্তু ওনার কোনো বক্তব্য নাই। হয়তো ওনাকে ওনার দল থেকে বা অন্য কোনো জায়গা থেকে বলা হয়েছে আপনি এগুলো নিয়ে চুপ থাকবেন। উনি যখন বক্তব্য দেন কিছু না কিছু নিয়ে বলতে চান, তখন তিনি ভুল বলেন। তো প্রথমত আমরা তো কি দেখি, তিনি আমাদের রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই যে জুলাই সনদ গণভোটের রায় নিয়ে আপনারা কি করবেন, তার কাছ থেকে শুনতে চাই, তার কাছ থেকে দেশের জনগণ শুনতে চায়। আমরা এই যে বাংলাদেশে এখন বিদ্যুতের দাম বাড়ানো হলো, তেলের দাম, গ্যাসের দাম বাড়লো, আমরা প্রধানমন্ত্রী থেকে শুনতে চাই যে কেন বাড়লো
একটা এক্সপ্লেনেশন তার থেকে শুনতে চাই। ভাড়াটা তো আগেও অনেক সময় বেড়েছে, এখন এটা তো এক্সপ্লেনেশনটা তার থেকে আমরা শুনতে চাই। পলিটিক্যালি তিনি বাংলাদেশকে কোথায় নিতে চান, এই যে পুশিনের চ্যালেঞ্জ এগুলো তিনি কিভাবে মোকাবিলা করতে চান, এটা আমরা তার থেকে শুনতে চাই। যখন তিনি কথা বলা বন্ধ করে দেন তখন কিন্তু একটা জাতি পুরোপুরি ভিশনলেস হয়ে যায়, তার কোনো ভিশন থাকে না, তার কোনো পলিটিক্যাল তার লক্ষ্য এবং সে কোথায় গিয়ে পৌঁছাবে এটা কিন্তু খুব আর দেখা যায় না বা থাকে না, ফলে একটা আনসার্টেনিটি তৈরি হয়। এবং বাকিরা যারা কথা বলছেন তাদেরকে তো আমরা ভরসা করতে পারি না, কারণ তারা ওই জায়গাটাতে নাই। প্রধানমন্ত্রী যে জায়গাটাতে আছেন, বাকি মন্ত্রীরা এক একজন এক এক ধরনের কথা বলছেন। রাইট, আপনি তাহলে বলছেন যে প্রধানমন্ত্রী যে পলিটিক্যাল প্রধানমন্ত্রী চাচ্ছিলেন, যিনি বলবে, যিনি একটা মিশন দেখাবে, ভিশন দেখাবে, সেটি অনুপস্থিত। হ্যাঁ, ইট কুড বি রাইট অর রং, এটা ভুলও হইতে পারে, ঠিক হইতে পারে, বাট বলবেন তো অ্যাটলিস্ট। বলবেন।